আজকের ভিডিওতে আমাদের কলকাতা থেকে পুরী ভ্রমণের সমস্ত গল্পটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকুন। কলকাতা থেকে পুরীর জন্য আমাদের ট্রেনটি ছিল পুরী এক্সপ্রেস আর স্টেশন ছিল শালিমার। রাত ৮টায় আমাদের ট্রেন যাত্রাটি শুরু হয়েছিল আর পরদিন সকাল ৬টায় আমরা পুরী পৌঁছেছিলাম। বিকেল পেরিয়ে যখন সন্ধে ছুঁই ছুঁই করছে এমনই গোধূলি বেলায় আমরা হলুদ ট্যাক্সি করে বাসা থেকে রওনা হয়ে গেলাম স্টেশনের উদ্দেশ্যে। সন্ধ্যার আলোকসজ্জায় কলকাতার রাস্তাঘাট দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম শালিমার স্টেশনে। বাসা থেকে স্টেশনে পৌঁছতে আমাদের প্রায় ১ ঘন্টা মতন সময় লেগেছিল। এরপর আরও ১ ঘন্টা শালিমার স্টেশনে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করি। ট্রেন আসার পর আমরা আমাদের সিটে বসে গেলাম। এবারে আমি উইন্ডোর পাশে নিচের সিটটি পেয়েছিলাম। কিছুক্ষণ পরেই আমরা ডিনার করে নিলাম বাসা থেকে নিয়ে আসা ভেজিটেবল ম্যাগি নুডলস দিয়ে। ঠিক রাত ৮টায় ট্রেনটি পুরীর উদ্দেশ্যে ছাড়ার কিছুক্ষণ পরেই আমরা ডিনার করে নিলাম। ডিনার শেষে আমরা শুয়ে পড়লাম। পরদিন সকাল ঠিক ৬টায় আমাদের ট্রেনটি পুরী স্টেশনে পৌঁছে গেল। স্টেশনের বাইরে থেকে একটি টোটো করে আমরা চলে গেলাম স্বর্গদ্বার বিচে এবং বিচের কাছাকাছি একটি হোটেলে চেক ইন করে আমরা ফ্রেশ হয়ে চলে গেলাম সমুদ্রের উদ্দেশ্যে। জগন্নাথ দেবের দর্শনের আগে আমরা পুরীর সমুদ্রে স্নান করে নিলাম। তবে এই সময় পুরীর সমুদ্রের ঢেউগুলো বেশ উত্তাল ছিল, তাই আমরা খুব বেশি দূরে যাইনি। সমুদ্রে স্নান শেষে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আমরা একটি টোটো নিয়ে চলে গেলাম পুরীর জগন্নাথ দেবের দর্শনে। পুরীতে পৌঁছে প্রথম দিনই আমাদের প্রধান কাজ জগন্নাথ দেবের দর্শন আমরা করে নিলাম। শ্রীহরি নারায়ণের ৪ ধামের মধ্যে অন্যতম প্রধান এই পুরী ধাম। মান্যতা আছে জগন্নাথ দেব এই ৪ ধামের বদ্রী ধামে স্নান করেন, দ্বারকা ধামে শয্যা করেন, পুরী ধামে ভোজন করেন এবং রামেশ্বরমে শয়ন করেন। পুরীর মূল মন্দিরের ওপরের চক্রটিকে সুদর্শন বা নীলচক্র বলে, যা অষ্টধাতু দ্বারা নির্মিত। পূর্বে অবস্থিত সিংহদ্বার মন্দিরটির মূল ফটক, যার ওপরে মহালক্ষ্মী বিরাজিত এবং দ্বাররক্ষক হিসেবে জয় বিজয় অবস্থিত। এছাড়া পশ্চিমে অবস্থিত ব্যাঘ্রোদ্বার কাম, উত্তরে অবস্থিত হস্তিদ্বার ঐশ্বর্য আর দক্ষিণে অবস্থিত অশ্বদ্বার জ্ঞানের প্রতীক। মূল প্রবেশপথ সিংহদ্বারে পৌঁছে কোণারক থেকে আনা কালো পাথরের তৈরি ৩৪ ফুট উঁচু অরুণ স্তম্ভের ওপর গরুড় ভগবানকে প্রণাম করে ৫ হাতিমুখ থেকে বের হওয়া নির্মল জলধারা দিয়ে হাত আর মুখ স্বচ্ছ করে, পায়ে বওয়া জলধারা দিয়ে পা স্বচ্ছ করে অর্থাৎ পূর্ণ স্বচ্ছ হয়ে এরপর ২২টি সিঁড়ি পেরিয়ে মূল মন্দিরে জগন্নাথ দেবের দর্শন আমরা করে নিলাম। মন্দিরের রত্নবেদিতে অবস্থান করছেন শ্রী জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা। পুরাণে পুরীর জগন্নাথ ধামকে পৃথিবীর বৈকুণ্ঠ ধাম বলে। পুরী ধামের প্রসাদ ভাত, ডাল, সবজি, খিচুড়ি এগুলোকে শঙ্খুরি বলে। খাজা, গজা, মুই মুরগি, শুকনো প্রসাদকে শুকলি বলে। দাক্ষিণাত্যের নীতি অনুযায়ী এই মন্দিরটি ৪ ভাগে বিভক্ত এবং ৪ ভাগে বিভক্ত এই মন্দির লক্ষ শিবলিঙ্গের ওপর প্রতিষ্ঠিত। পুরীর জগন্নাথ দেবকে লর্ড অফ ইউনিভার্স বলে। দ্বাপর যুগে পাণ্ডবরা শ্রীকৃষ্ণের অন্ত্যেষ্টিক্রিয়ার পর তার জ্বলন্ত হৃৎপিণ্ডটি একটি বড় লাকড়ির ওপর সমুদ্রে ভাসিয়ে দেয়। এর ১০০০ বছর পর রাজা ইন্দ্রদ্যুম্ন একদিন স্বপ্নে দেখতে পেলেন একটি হৃৎপিণ্ড সমুদ্রে তার দিকে ভেসে আসছে এবং স্বপ্নাদেশ পেয়ে তিনি এই শ্রীক্ষেত্রে নীলমাধব প্রতিষ্ঠা করলেন। দ্বাদশ শতাব্দীতে গঙ্গাবংশীয় রাজা অনন্তদেব বর্মন এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এরপর তার পুত্র অনম্ব ভীমা এই মন্দিরটি সংস্কার করেন এবং চারদিকের প্রাচীর করেন। মন্দিরটিতে প্রতিদিনই বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়। জগন্নাথ দেবের দর্শন পেতে ২ থেকে ৩ ঘন্টা লেগে যায় লাইনে দাঁড়িয়ে। অপূর্ব মনোমুগ্ধকর ছিল সেই ক্ষণিকের দর্শন। পুরীর রথ নির্মাণও আমরা দেখে এলাম। এরপর মন্দির থেকে বেরিয়ে লাঞ্চ করে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিলাম। বিকেলে বেরিয়ে আমরা পরদিনের সাইট সিইংয়ের জন্য ওটিডিসির বুকিং দিয়ে এলাম। এরপর রাতের সময়টা সমুদ্রের তীরে বেশ অনেকক্ষণ কাটিয়ে আমরা হোটেলে ফিরে শুয়ে পড়লাম, যেহেতু পরদিন খুব সকালে আমাদের ওটিডিসি ট্যুর ছিল। পরদিন ভোর ৬টায় আমরা নির্দিষ্ট স্থানে এসে ওটিডিসির গাড়িতে উঠে বসলাম। সাইট সিইংয়ের শুরুতেই আমরা চলে গেলাম শান্তিস্তূপা বা ধাউলি পিস প্যাগোডাতে। এর মাথায় অবস্থিত ৫টি ছাতা বৌদ্ধ ধর্মের প্রধান ৫টি দিক জ্ঞান, দয়া, ধৈর্য, উদারতা ও ক্ষমা নির্দেশ করে।
খ্রিস্ট জন্মের 261 শতাব্দীতে মৌর্য বংশীয় মগধের রাজা অশোক কলিঙ্গ অর্থাৎ উড়িষ্যায় আক্রমণ করে। যে নদীটি দেখা যাচ্ছে এটির নাম দয়া নদী। মগধ ও কলিঙ্গের এই যুদ্ধ অনুষ্ঠিত হয় এই ধৌলিগিরিতে এবং এই যুদ্ধে প্রায় 1.5 লক্ষ লোক প্রাণ হারায়। কথিত আছে এই যুদ্ধে প্রাণ হারানো এত লোকের রক্তে এই নদীটি সম্পূর্ণ রক্তময় হয়ে গিয়েছিল। এরপর এই নদীটির নামকরণ দয়া নদী করা হয়েছে। 1970 সালে ভারত এবং জাপান সরকার মিলে এই শান্তিস্তূপাটি নির্মাণ করেছিল, যা ভুবনেশ্বর থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। শান্তিস্তূপাটিতে গৌতম বুদ্ধের মোট 4টি মূর্তি রয়েছে এবং এর দেয়ালে গৌতম বুদ্ধের জীবনকাহিনী বর্ণিত আছে। কলিঙ্গ যুদ্ধে এত রক্তক্ষয় দেখার পর সম্রাট অশোক চিরতরে যুদ্ধ বর্জন করেন এবং শান্তির ধর্ম বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। শান্তিস্তূপাটির পাশেই রয়েছে ধৌলিগিরি মহাদেব মন্দির। আমরা এই মন্দিরটিতে মহাদেবের দর্শন করে নিলাম। এই মন্দিরটিও মহাদেবের অনেক পুরাতন মন্দির। এখানে দর্শন শেষ করে আমরা এরপর চলে গেলাম ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরে। 11 শতাব্দীতে ইয়েয়াতি কেশরী এই মন্দিরটি নির্মাণ করেন। প্রাচীনতম এই মন্দিরটি ত্রিভুবনেশ্বরে উৎসর্গিত। এই মন্দিরটির কিছু অংশ 1400 বছর থেকেও অধিক পুরাতন। 6ষ্ঠ শতাব্দীর লেখনীতে এই মন্দিরটির বর্ণনা পাওয়া যায়। লিঙ্গরাজ মন্দিরের দর্শনের পর আমাদের পরবর্তী সাইট সিইংয়ে ছিল উদয়গিরি খণ্ডগিরি কেভ। এখানে একটি জৈন মন্দির রয়েছে, যেটি জৈন ধর্মাবলম্বীদের জন্য খুবই মাহাত্ম্যপূর্ণ। এই উদয়গিরি খণ্ডগিরিতে রয়েছে মোট 33টি কেভ, যার মাঝে 18টি রয়েছে উদয়গিরিতে আর বাকি 15টি রয়েছে খণ্ডগিরিতে। সকালে আমাদের যাত্রা শুরুর পূর্বেই অর্থাৎ শান্তিস্তূপাতে যাওয়ার পূর্বেই ওটিডিসি আমাদের একটি হোটেলে ব্রেকফাস্টের ব্রেক দিয়েছিল। এরপর প্রতিটি স্পটে আমাদের জন্য সময় নির্ধারণ করে দেয়া হয়েছিল। এই প্রতিটি স্পটে প্রবেশের জন্য এন্ট্রি টিকিট ছিল। উদয়গিরি খণ্ডগিরিতে আমরা বেশ অনেকক্ষণ সময় কাটালাম। এখানে অনেক বানর আছে, তাদের থেকে কিন্তু অবশ্যই আপনার ফোন সাবধানে রাখতে হবে। এরপরে আমাদের গন্তব্য ছিল নন্দনকানন চিড়িয়াখানা। উড়িষ্যার এই চিড়িয়াখানাটি এশিয়া মহাদেশের সবথেকে বড় চিড়িয়াখানা। এখানে বেশ অনেক বিরল প্রজাতির প্রাণী রয়েছে। পুরো চিড়িয়াখানাটি ঘুরে সকল প্রকারের প্রাণী দেখতে আমাদের 2-3 ঘন্টার মতো সময় লাগলো। চিড়িয়াখানাটির ভেতরের সংরক্ষণ ব্যবস্থা ছিল খুবই পরিপাটি। এখানে খুব সুন্দর একটি ফোয়ারা ছিল। চিড়িয়াখানাটির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমাদের বাগি গাড়ি দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, যা ছিল আমাদের ওটিডিসি ট্যুরের অন্তর্ভুক্ত। এরপরে আমরা সাফারির মাধ্যমে আরও কিছু হিংস্র প্রাণী দেখতে পেলাম। অর্থাৎ এখানে আমরা ছিলাম বন্দী এবং প্রাণীরা ছিল মুক্ত। খুব কাছ থেকে সিংহ দেখলাম। এই সাফারির ভিতরেও ছিল আবার বিভিন্ন ধরনের প্রকরণ, অর্থাৎ ভালুকের সাফারি, সিংহের সাফারি, বাঘের সাফারি। এখানে আমরা সাদা বাঘ, হরিণ, জিরাফ ইত্যাদি আরও অনেক প্রকারের প্রাণী দেখতে পেলাম। নন্দনকানন ভ্রমণ শেষে আমাদের দুপুরের লাঞ্চ ব্রেক দেওয়া হয়েছিল এবং এরপর আমরা চলে আসি কোনারকে, যা ছিল ইউনেস্কো হেরিটেজ সাইট। কোনা অর্থ কর্নার আর আর্ক অর্থ সান। 1285 সালে সর্বপ্রথম গঙ্গারাজ বংশীয় রাজা নরসিংহদেব এই মন্দিরটি প্রতিষ্ঠা করে। সকালে প্রথম সূর্যোদয় হলে এই মন্দিরের ভেতর অষ্টধাতুর মূর্তিতে সর্বপ্রথম সেই সূর্যের আলো পড়ে। 12 বছর ধরে 1200 কর্মী এই মন্দিরটি নির্মাণ করে। এই মন্দিরের লোহায় কখনোই জং ধরে না। পরন্ত বিকেলে অস্তমিত সূর্যের সাথে কোনারকের এই সূর্য মন্দিরটি দেখতে অপূর্ব লাগছিল। এই মন্দিরটির প্রতিটি দেয়ালে অসম্ভব সুন্দর কারুকার্য করা ছিল। সূর্য মন্দিরটির ঠিক পাশেই রয়েছে একটি চন্দ্র মন্দির। মন্দিরের প্রাচীরগুলোতে শৈল্পিক কারুকার্য ছিল প্রশংসনীয়। এরকম বিখ্যাত একটি জায়গায় ঘুরতে পেরে আমাদের বেশ দারুণ লাগছিল। এই মন্দির থেকে একটি স্তম্ভ পুরীর জগন্নাথ মন্দিরে নেওয়া হয়েছে। মন্দিরটির চারিদিকে রয়েছে এরকম চক্র, যা সূর্যদেবের রথের চাকা নির্দেশ করে।
কোণারকের সূর্য মন্দিরে 12টি অরুণ স্তম্ভ রয়েছে। পরন্ত বিকেলে অস্তমিত সূর্যের সাথে কোণারকের এই সূর্য মন্দিরটির সৌন্দর্য অপরূপ লাগছিল। এরপর আমরা চলে গেলাম এর বাইরে অবস্থিত নবগ্রহ মন্দির দর্শন শেষ করে আমরা চলে গেলাম চন্দ্রভাগা সি বিচে। মান্যতা আছে চন্দ্রভাগা সি বিচে পূর্ণিমা তিথিতে স্নান করলে সমস্ত প্রকার রোগ সেরে যায়। সমস্ত গোধূলি বেলা আমরা এই চন্দ্রভাগা সি বিচের সৌন্দর্য উপভোগ করলাম। এখান থেকে এরপরে আমরা চলে গেলাম রামচণ্ডী মন্দিরে। এই মন্দিরটি ভগবান শ্রী রামচন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। এখানে তিনি মা চণ্ডীর আরাধনা করেছিলেন, তাই এই মন্দিরটির নাম রামচণ্ডী মন্দির। এখানের মা ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ করে থাকে। পুরীর অন্যতম একটি মাহাত্ম্যপূর্ণ মন্দির ছিল এটি। সন্ধেবেলা এই মন্দিরে দর্শন করার পর এরপরে আমরা সবশেষে চলে গেলাম সুদর্শন ক্রাফট মিউজিয়ামে। ফেরার পথে এটিই ছিল আজকে আমাদের সর্বশেষ স্পট। এই মিউজিয়ামের সকল নিদর্শন বালি দ্বারা নির্মিত। বালি দ্বারা তৈরি এই সকল স্থাপত্য সত্যিই খুব প্রশংসনীয় ছিল। কিছুক্ষণ সময় নিয়ে মিউজিয়ামটি ঘুরে দেখার পরে আমরা এরপর চলে গেলাম হোটেলে এবং আমাদের আজকের ওটিডিসি ট্যুরটি সমাপ্ত হলো। হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা রাতে ডিনার করে নিলাম চিকেন তন্দুরি আর নান রুটি দিয়ে। এই ছিল পুরীতে আমাদের দ্বিতীয় দিন। তৃতীয় দিন সকালে ঘুম থেকে উঠে আমরা ব্রেকফাস্ট করে নিলাম পারিজাত রেস্টুরেন্টে। পুরীতে অবস্থিত এই রেস্টুরেন্টটিতেই আমরা রেগুলার খাওয়া দাওয়া করি। সকালের ব্রেকফাস্ট আমরা করি লুচি ও আলুর দম দিয়ে। ব্রেকফাস্ট শেষ করে আমরা একটি টোটো ভাড়া করে প্রথমেই চলে যাই বিপত্তারিণী মা কালী মন্দিরে। আমাদের লোকাল সাইট সিইংয়ের আজকের প্রথমেই ছিল এই মন্দিরটি। তৃতীয় দিনে আমাদের প্ল্যান ছিল পুরীর লোকাল মন্দিরগুলো ঘুরে দেখা। এরপরে আমরা চলে গেলাম শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দিরে। বলা চলে এটি পুরীর অন্যতম একটি প্রধান মন্দির। পুরীর লোকাল মন্দিরগুলোর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য এই মন্দিরটি। এখানে রয়েছে মহাদেবের 108টি শিবলিঙ্গ। একটা সময় নিয়ে এই মন্দির দর্শনের পর একে একে আমরা গুপ্ত বৃন্দাবন, শ্রী গৌরবিহার আশ্রম, গুন্ডিচা মন্দির অর্থাৎ জগন্নাথ দেবের পিসির বাড়ি এবং আরও কিছু উল্লেখযোগ্য মন্দির দর্শন করলাম। এরপরে আমরা চলে গেলাম বেরি হনুমান মন্দিরে। এখানে হনুমানজিকে বেরি দিয়ে বেঁধে রাখা হতো, এজন্য এই মন্দিরটির নাম বেরি হনুমান মন্দির। তবে এই সকল মন্দিরে ক্যামেরা অ্যালাউ না করায় আপনাদের ভেতরে দর্শন করাতে পারিনি। এরপরে আমরা চলে গেলাম চন্দন সরোবর বা নরেন্দ্র পোখারি ট্যাঙ্কে। 15 শতাব্দীতে নরেন্দ্র দেবজি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তবে মন্দিরটি বন্ধ থাকায় আমরা ভেতরে দর্শন করতে পারিনি। এরপরে আমরা লোকনাথ মন্দির, মা উগ্রতারা মন্দির এবং আরও কিছু উল্লেখযোগ্য মন্দির দর্শনের মাধ্যমে আজকের আমাদের এই লোকাল সাইট সিইং শেষ করলাম। যেহেতু দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত এ সকল মন্দির বন্ধ থাকে, তাই আমরা সকাল সকাল এ সকল মন্দির দর্শন শেষ করলাম। এরপরে আমরা দুপুরে লাঞ্চ করলাম ভেজ বিরিয়ানি ও ভেজ থালি দিয়ে। আমরা ভেজ খাবার খেয়েছিলাম, যেহেতু আরও একবার আমরা পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে চেয়েছিলাম। আজকে আমাদের পুরীর এই জগন্নাথ মন্দিরে আসার উদ্দেশ্য ছিল ধ্বজা পরিবর্তন দেখা। বিকেলে আনন্দবাজার থেকে আমরা পুরীর বিখ্যাত প্রসাদও কিনে নিলাম। 1800 বছরের পুরাতন রীতি অনুযায়ী প্রতিদিন হাত দিয়ে এই ধ্বজা পরিবর্তন করা হয়। প্রতিদিন এই ধ্বজা পরিবর্তন দেখার জন্যও বিকেলে পুরীর মন্দিরে প্রচণ্ড ভিড় হয়। পুরীর এই মন্দিরটি নিয়ে কিছু মান্যতা আছে, যেমন এই মন্দিরটির ছায়া কখনোই ভূমিতে পড়ে না। মন্দিরটির ওপর দিয়ে কখনোই কোনো এরোপ্লেন যেতে দেখা যায়নি, কেননা এই মন্দিরটি লর্ড অফ ইউনিভার্সে। প্রতিদিন একজন পুরোহিত মন্দিরের গা বেয়ে মন্দিরের একদম শিখরে উঁচুতে উঠে যান এবং আগের দিনের ধ্বজা পরিবর্তন করে নতুন ধ্বজা লাগিয়ে সেখানে সন্ধেবাতি দেখিয়ে তারপরে নেমে আসেন। এই নিয়ম প্রতিদিনই পালন করা হয় এবং কখনোই এর অন্যথা হয় না। বংশানুক্রমে এই প্রথা পুরোহিতরা পালন করে আসছেন বিগত 1800 বছর ধরে। আমরাও একদম খালি চোখে সামনে থেকে এই ধ্বজা পরিবর্তন দেখতে পেলাম। এরপরে জগন্নাথ মন্দিরের রাতের আলোকসজ্জা দেখার জন্য আমরা সন্ধ্যের পর আরও কিছুক্ষণ অবস্থান করলাম। পুরীতে এই করিডোরটি নতুন করে করা হয়েছে। রাতের আলোকসজ্জায় পুরীর জগন্নাথ দেবের এই মন্দিরের সৌন্দর্য আরও অতুলনীয় লাগছিল। জগন্নাথ মন্দিরের রাতের ও দিনের দৃশ্য সম্পূর্ণ ভিন্ন, তাই দুই সময়েই এখানকার সৌন্দর্য অবলোকন করার জন্য আসতে হবে।
জগন্নাথ দেবের মন্দির থেকে ফিরে সেদিন রাতে আমরা শুয়ে পড়ি এবং চতুর্থ দিন সকালে আমরা পেটাই পরোটা দিয়ে নাস্তা করি। তবে সেই ক্লিপটি আমি মিস করেছি। এরপরে এখানকার লোকাল মার্কেট থেকে কিছু কেনাকাটা আমরা করে নিই। দুপুরে আবারও পারিজাত রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করে নিলাম মাটন থালি ও এগ থালি দিয়ে। এরপরে হোটেলে ফিরে প্যাকিং করে আমরা রওনা হয়ে যাই স্টেশনের উদ্দেশ্যে। প্রচণ্ড গরমের জন্য এবারের চিল্কা লেক ভ্রমণটি আমরা ক্যান্সেল করি। আর হ্যাঁ, প্রতিদিন সারাদিন ঘোরাঘুরির পরে রাতে কিন্তু পুরীর এই সমুদ্রের তীরে আমরা বসে অবলোকন করি সমুদ্রের এই ঢেউ। রাতে আমাদের ট্রেন ছিল এবং আমরা সারা রাত জার্নি করে ভোরবেলা পৌঁছে যাই কলকাতায়। হাওড়া ব্রিজের ওপর দিয়ে আমরা এরপরে ফিরে আসি বাড়িতে ফিরে আমরা ব্রেকফাস্ট করি রাধাবল্লভী, আলুর দম, জিলিপি আর দই দিয়ে। এই ছিল আমাদের 3 রাত 4 দিনের পুরীর ভ্রমণটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।